দাউদ কি একজন প্রফেশনাল শুটার? অথচ পত্রিকায় তার যে পরিচয় বেরিয়ে আসছে সেখানে জানা যাচ্ছে যে এই ব্যক্তির একটা আইটি ফার্ম পর্যন্ত ছিল। একজন প্রফেশনাল শুটারের বাবা মা ভাই বোন এরকম আত্মীয় স্বজন পরিবার পরিজন খুঁজে পাওয়া কি এত সহজ হওয়ার কথা? এবং তিনি কি সত্যি এমন একটা হত্যা প্রচেষ্টার পর তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাবেন? মানে যেটা এখন পত্রিকায় পড়ছি যে তারা বলেছেন যে তারপর বাবা মা তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেন। এমন ঘটনা কি একজন প্রফেশনাল শুটারের ক্ষেত্রে ঘটবার কথা? বাংলাদেশে ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর 1 সপ্তাহ পার হলো। গত শুক্রবার ওসমান হাদিকে দিনে দুপুরে প্রকাশ্যে জুম্মার নামাজের পর তিনি রিকশা দিয়ে যখন যাচ্ছিলেন তখন বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুজন যুবক এসে একজন যুবক তার দিকে গুলি ছোড়েন। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সরকারের একজন উপদেষ্টা, প্রভাবশালী উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী স্ট্যাটাস দিয়ে বলেন যে ওসমান হাদিকে একটা ভারতীয় নাম্বার থেকে বহুবার হুমকি দেওয়া হয়েছিল। আজকের হামলা সেই উদ্বেগকেই আরো স্পষ্ট করে দিল। মোস্তফা সরোয়ার ফারুকী অবশ্য তার ফেসবুক স্ট্যাটাসে জানান না যে কিভাবে তিনি জানলেন যে একটা সুনির্দিষ্ট ভারতীয় নম্বর থেকেই ওসমান হাদিকে বারবার ফোন করে হুমকি দেওয়া হচ্ছিল এবং সরকার কেন এখন সেই নাম্বারটি, মানে যদি উপদেষ্টা জেনে থাকেন তিনি কি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছিলেন যে এ বিষয়ে গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নিতে হবে? তার কাছে কি সেই নাম্বার আছে? ওসমান হাদির ফোন খুঁজলে তো সেই নম্বরটি পাওয়ার কথা। সেই বিষয়ে কি কোনো অনুসন্ধান জানানো হয়েছে? এর আগে শেখ হাসিনার বিচারের রায়ের আগে 14ই নভেম্বর কিন্তু ওসমান হাদি একটা স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন যে 30টি বিভিন্ন দেশের নাম্বার থেকে তার কাছে টেক্সট আসছে, কল আসছে, যেখানে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তার পরিবার পরিজনের ওপর নজর রাখার কথা হচ্ছে, তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা ধর্ষণ এসবের হুমকি পর্যন্ত আসছে। কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকী যে একটা ভারতীয় নম্বরের কথা বললেন সেটা তিনি কিসের ভিত্তিতে বললেন? ওসমান হাদির ওপর গুলিবর্ষণের 24 ঘন্টা পার হওয়ার আগেই ইন্টারনেটে প্রাপ্ত তথ্যাবলী বিশ্লেষণ করে এবং ওসমান হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের সিসিটিভি আর ওই যখন গুলি চালানো হয়েছে সে সময়কার সিসিটিভি ফুটেজ সহ নানা প্রাপ্ত তথ্যাদি বিশ্লেষণ করে একটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট এবং যুক্তরাজ্য প্রবাসী আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েদ তারা মিলে বের করে ফেলেন যে ওসমান হাদির ওপর যিনি গুলি চালিয়েছেন তিনি একজন ছাত্রলীগ কর্মী, ছাত্রলীগের এক নেতা এবং সেই ব্যক্তিটি ফয়সাল করিম দাউদ নামের এই ব্যক্তিটিকে ইউনূস সরকারের আমলে শেখ হাসিনার পতনের পর এই ছাত্রলীগ নেতা নভেম্বর মাসে অস্ত্রসহ ডাকাতি করতে গিয়ে আদাবরে এক প্রতিষ্ঠানে ধরা পড়েছিলেন এবং অস্ত্রসহ ডাকাতির অভিযোগে তাকে ধরবার পরেও তিনি 1 মাসেরও কম সময়ে জামিন পেয়ে যান। জুলকারনাইন সায়ের তখনই জানিয়ে দেন যে এই তরুণ যেমন আদাবর থানা ছাত্রলীগেরই পদাধিকারী ছিলেন, ঠিক তেমনি আদাবরেই তিনি এই ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছিলেন, অথচ তিনি মুক্তি পেয়ে যান। রহস্যময় ব্যাপার হচ্ছে এই নিয়ে এত এত আলাপ হয়েছে, কিন্তু কি করে অস্ত্র মামলার আসামি কার কার যোগসাজশে এমন ভাবে ছাড়া পেয়ে গেল তাতে না আমরা ইনকিলাব মঞ্চ হাদির সহযোগী সহকারী সহকর্মীদের কোনো ক্ষোভ দেখতে পাই, না এ বিষয়ে সরকারের কোনো ব্যাখ্যা পাওয়া যায়। সরকারের তরফ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিজয় দিবসের জাতির উদ্দেশ্যে ভাষণে যেমন আগেও বলে রেখেছিলেন যে তিনি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে ওসমান হাদির হত্যা প্রচেষ্টাকারীকে ধরবার নির্দেশ দিয়েছেন, কিন্তু হত্যা প্রচেষ্টাকারী 2 যুবকই, মানে যে মোটরসাইকেল চালাচ্ছিল সেও এবং যে গুলি চালালো সেই ফয়সালও, দুজনেই শুক্রবার রাতের মধ্যেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছে গেছেন। এই খবরটিও জানতে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই জুলকারনাইন সায়ের যুক্তরাজ্য প্রবাসী এই সাংবাদিকের কাছ থেকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি জুলকারনাইন সায়েরের সঙ্গে কোনো যোগাযোগ করছেন যে তিনি কি করে এতটা নিশ্চিত হয়ে বলছেন যে এই হত্যা প্রচেষ্টাকারীরা দুজনেই, মোটরসাইকেল চালক এবং হত্যা প্রচেষ্টাকারী দুজনেই সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছেন? কিন্তু সরকার তাহলে সেটা স্বীকার করছে না কেন এবং সেটা জানাচ্ছে না কেন? ওখানেই বা রহস্য করছে কেন? কিন্তু সরকারও যে সে সন্দেহ করে তার প্রমাণ হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে মন্ত্রণালয়ে তলব করে অনুরোধ করেছে যে যাতে
হাদিরকে হত্যা প্রচেষ্টাকারীরা বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারত পৌঁছে গেলে ভারত দ্রুত সময়ে তাদের গ্রেফতার করে ফেরত দেয়, এবং সেটা নিয়েই এখন সবচেয়ে বেশি ক্ষোভ হাদির সহকর্মী সহযাত্রী জুলাই আগস্ট আন্দোলনের তরুণদের, যে ভারত হাদির হত্যা প্রচেষ্টাকারীকে আশ্রয় দিয়েছে। কিন্তু কেউ প্রশ্ন তুলছেন না যে বাংলাদেশের সরকার কি করে এমন একটা হাই প্রোফাইল ঘটনার পর সীমান্তে যথাযথ নিরাপত্তা জোরদার করতে পারলো না, কিভাবে এ দুজন যানবাহনের পর যানবাহন পাল্টে ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত গিয়ে ময়মনসিংহ সীমান্ত দিয়ে পার হয়ে গেলেন। মানে সরকার যে কি করতে পারত এক্ষেত্রে, সেটার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু সরকারই দিয়েছে। যখন জানা গেল, একেবারে নিশ্চিত করে জুলকারনাইন স্যার বলছেন যে তিনি একেবারে শতভাগ নিশ্চিত যে হত্যা প্রচেষ্টাকারী দুজনই ভারত পালিয়ে গেছেন, তখন সরকার অবৈধ পথে ভারতে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছেন। এ দুজন রীতিমতো হালুয়াঘাট, ধোবাউড়া, শেরপুর এলাকায় সীমান্ত দিয়ে অবৈধ পথে লোকজন এবং মালামাল পারাপারের সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করে। সেই অভিযোগে মানে পুলিশের কাছে তার মানে এখন রীতিমতো খবর আছে যে ওই সীমান্ত দিয়েই পাড়ি দিয়েছে, কিন্তু সরকার এখনো স্বীকার করছে না যে হাদির হত্যা প্রচেষ্টাকারীরা পালিয়ে গেছে, যে কারণে পুলিশ কিনা হালুয়াঘাট, ধোবাউড়া, শেরপুর এলাকার সীমান্ত দিয়ে যারা পারাপার করেন সব সময় এবং যারা ওই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন, ওই দুজনকে গ্রেফতার করে এনেছে। এখন এই গ্রেফতারটা পুলিশ আগে করলো না কেন? পুলিশের কাছে যদি হালুয়াঘাট, ধোবাউড়া, শেরপুরে কারা এই পারাপার করে এই তথ্য থাকে, নিশ্চিতভাবে বাংলাদেশের সকল সীমান্ত পথ দিয়ে যারা অপরাধীদের পারাপার করে, মালামাল পারাপার করে, সেই চোরাচালানকারী এবং মানুষ পারাপারকারী ব্যক্তিদের খবর তো তার মানে সারা বাংলাদেশের সকল সীমান্ত দিয়ে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ছিল। সেই গ্রেফতারগুলো আগে করা হলো না কেন? এই রহস্য ভেদ হয় না। এই প্রশ্ন অবশ্যই মনে জাগে যে 2024-এর আগস্টের পর থেকে তো আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থকরা যেমন তেমনি সেনাবাহিনীর শীর্ষস্থানীয় জেনারেলেরা যাদের বিরুদ্ধে মামলা হচ্ছিল, যাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ আসছিল, তারা তো সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছেন। তার মানে এই দুই ব্যক্তি সহ বিভিন্ন সীমান্তে এসব সিন্ডিকেট, সীমান্ত দিয়ে অবৈধ পথে লোক চলাচল এবং মালামাল পারাপার যারা নিশ্চিত করেন এবং সেসব সিন্ডিকেট যারা কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন, ওই ব্যক্তিরা তার মানে এই কাজগুলো অবাধে করে যাচ্ছিলেন। এতদিন পর হঠাৎ করে দুজনকে গ্রেফতার করে আনলো পুলিশ। এই প্রশ্নগুলোর উত্তর তো সরকারকে গুরুত্বের সঙ্গে দিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী কি যথাযথ তদন্ত করছে, নাকি একটা রোমহর্ষক গল্প তৈরির চেষ্টা করছে? মানে আমরা প্রতিদিন খবর পাচ্ছি পুলিশ হাদির ওপর হামলাকারী এই ফয়সালের স্ত্রী, শ্যালক, বান্ধবী সকলকে গ্রেফতার করে ফেলেছে। যেই রেন্টেকারের ব্যবসায়ী তাকে গাড়ি দিয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে, সকলকে গ্রেফতার করে ফেলেছে, সকলকে রিমান্ডে নিয়ে নিয়েছে। কিন্তু ওই যে ফয়সাল, যে কিনা এই হত্যা প্রচেষ্টা চালালো, এবং তার মোটরসাইকেল চালক, এ দুজনকে পালিয়ে যেতে সাহায্য করেছে। এখন পুলিশের কাছ থেকে আমরা নানা রকম রোমহর্ষক গল্প শুনছি, মানে গল্পের মধ্যে অনেক রসালো এলিমেন্ট যুক্ত হচ্ছে। যেমন ধরেন প্রতিদিন খবর উঠছে প্রেমিকাকে সঙ্গে নিয়েই হাদিকে খুনের ছক কষেন শুটার ফয়সাল। সেখানে আমরা জানতে পারি যে তার প্রেমিকা মারিয়া আক্তার লিমাকে নিয়ে ফয়সাল করিম ওরফে দাউদ খান একটা রিসর্টে বসে কিভাবে খুন করবেন এই পরিকল্পনা করেন। সাভারের ওই রিসর্টে গিয়েও তদন্ত চালিয়ে এসেছে গোয়েন্দা বাহিনী। গোয়েন্দা পুলিশের তৎপরতায় এরই মধ্যে মা বাবাকে ধরে ফেলা হয়েছে ফয়সাল করিমের, এবং সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে যে শুটার ফয়সালের বাবা মা দায় স্বীকার করেছেন, তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, এবং তারা এই যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সেখানে 164 ধারায়, মানে সেই 164 ধারায় তো কতভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা যায়, সেখানে তারা বলেছেন যে তারা অভিযুক্তদের পালিয়ে যেতে সহযোগিতা করেছেন এবং ব্যবহৃত অস্ত্র গোপন করতেও সহায়তা করেছেন। এবং রীতিমতো পুলিশ দাবি করছে যে ফয়সালের ব্যবহৃত গুলি এবং ম্যাগাজিন নাকি সে উপর থেকে, বোনের বাসার উপর থেকে নিচে ফেলে দিয়েছিল, এবং পুলিশ 2-3 দিন পরে, মানে কয়েকদিন বাদে বোনের বাসা পর্যন্ত হাজির হয়ে তখনও সেখানে গুলি আর ম্যাগাজিন খুঁজে পেয়েছে। অন্যদিকে আবার ব্যবহৃত অস্ত্র খুঁজে পেয়েছে নরসিংদীর এক বিলে। এখন
পুলিশ এই সূত্রগুলো মিলিয়ে আমাদের বলছে না যে ওসমান হাদির মাথা থেকে কি বুলেট বের করা গেছে, বা যে বুলেটটি বলা হয়েছে যে একদিক দিয়ে ঢুকে আরেক দিকে বেরিয়ে গেছে, সেই বুলেটটি কি তারা সংগ্রহ করতে পেরেছিল? সেই সংগৃহীত বুলেটের সঙ্গে কি এই অস্ত্র মিলিয়ে দেখা হয়েছে? খবরে এসব বিস্তারিত পাওয়া যায় না। কটি গুলি করা হয়েছিল ওসমান হাদিকে সেটাও জানা যায় না। এমনকি অনেকে এখন এই প্রশ্নও তুলছেন যে সিসিটিভি ফুটেজ দেখে, যারা এসবে অভিজ্ঞ তারা প্রশ্ন তুলছেন যে সিসিটিভি ফুটেজে চলন্ত রিকশায় থাকা হাদির পাশ দিয়ে চলন্ত মোটরসাইকেল দিয়ে যেদিক দিয়ে এই হত্যা প্রচেষ্টাকারীরা যাচ্ছেন বলে দেখা যাচ্ছে সিসিটিভিতে, তাতে সেখান থেকে ফয়সাল গুলি করলে সেই গুলি হাদির মাথার যেদিকে লেগেছে সেদিকে লাগবার কথা কিনা। এমনকি আমি দেখছিলাম গোলাম মাওলা রনি, তিনি তার ছাত্র জীবনে তার একই মিছিলে থাকা ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বর্ণনা করে এমন বলছিলেন যে তিনি বারবার সিসিটিভি ফুটেজ দেখে তারও এই সন্দেহ হয়েছে যে এভাবে গুলিটা করা সম্ভব কিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন, এমনকি হাদির শুভাকাঙ্ক্ষী অত্যন্ত ঘনিষ্ঠজন পিনাকি ভট্টাচার্য, তিনি কিন্তু হাদির ওপর হামলার প্রথম দিনে এই প্রশ্ন করেছিলেন যে তিনি নিজে একজন অত্যন্ত দক্ষ শুটার, কিন্তু তিনি বুঝে পাচ্ছেন না যে কি করে চলন্ত মোটরসাইকেল থেকে চলন্ত রিকশায় হাদিকে গুলি করে এমন নিখুঁত নিশানায় গুলি করা সম্ভব। এখন প্রফেশনাল শুটারের প্রশ্ন এসেছে। প্রফেশনাল শুটারদেরকে ষড়যন্ত্রকারীরা নিয়োগ করছে, সে কথা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনায় ডেকে 3 রাজনৈতিক দলকে, জামাত, বিএনপি এবং এনসিপি কেও বলেছেন। তাহলে এই ফয়সাল করিম দাউদ কি একজন প্রফেশনাল শুটার? অথচ পত্রিকায় তার যে পরিচয় বেরিয়ে আসছে সেখানে জানা যাচ্ছে যে এই ব্যক্তির একটা আইটি ফার্ম পর্যন্ত ছিল। একজন প্রফেশনাল শুটারের বাবা, মা, ভাই, বোন, এরকম আত্মীয় স্বজন, পরিবার পরিজন খুঁজে পাওয়া কি এত সহজ হওয়ার কথা? এবং তিনি কি সত্যি এমন একটা হত্যা প্রচেষ্টার পর তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাবেন? মানে যেটা এখন পত্রিকায় পড়ছি যে তারা বলেছেন যে তারপর বাবা মা তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেন, এমন ঘটনা কি একজন প্রফেশনাল শুটারের ক্ষেত্রে ঘটবার কথা? আর সবচেয়ে যে রহস্য এখন পর্যন্ত ভেদ হলো না, সেটা হচ্ছে হাদিকে যেদিন গুলি করা হলো সেদিনই হাদির ইনকিলাব মঞ্চের সহকর্মীরা বললেন সংবাদ মাধ্যমকে যে যারা গুলি করেছেন তারা কয়েক সপ্তাহ ধরেই হাদির সঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছিলেন এবং তারা সবসময় মাস্ক পরে থাকতেন, কাজেই তারা কেউ তার চেহারা চেনেন না। অথচ যুক্তরাজ্যে বসে এবং সম্ভবত অন্য কোনো দেশে বসেই দ্য ডিসেন্ট ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আর জুলকারনাইন সায়ের বের করে ফেললেন ইনকিলাব কালচারাল সেন্টারের সিসিটিভি ফুটেজে হাদির একেবারে পাশে বসে আছেন এই ফয়সাল, যিনি কিনা একজন ছাত্রলীগ নেতা। কাজেই অনেক প্রশ্নের উত্তর মেলে নাই এখন পর্যন্ত। রহস্য ক্রমাগত ঘনীভূত হচ্ছে। আসলে কারা হামলা চালালো? তাদের এই হামলাটি কি শুধুই হাদিকে লক্ষ্য করে, নাকি যেমনটা আশঙ্কা করা যাচ্ছে এমন অনেক তরুণ নেতার ওপরেই এমন হামলার ঘটনা? তারা সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন এবং এই সংগ্রাম এবং যুদ্ধে যোদ্ধাদের, সংগ্রামীদের পাশে ছিলেন, তাদের সবাইকে। রাজনীতিতে কখনো কখনো ঘটনাগুলো খবর থাকে না, ঘটনাগুলো হয়ে ওঠে আবহাওয়া। গত কয়েক সপ্তাহে বাংলাদেশে সেই আবহাওয়া বদলেছে দ্রুত। রাজধানীর উত্তরা থেকে বিজয়নগর, আবার ঢাকার বাইরে বিভিন্ন জেলা, খুন, গুলি, হামলা, অগ্নিসংযোগের খবর যেন এক ধরনের অস্বস্তিকর ধারাবাহিকতায় মিলছে। উত্তরা 8 নম্বর সেক্টরে রেল লাইনের পাশে একটি সংগঠনের অফিসে ঢুকে জুলাই রেবেলসের সদস্য মোহাম্মদ রেজওয়ানের উপর হামলা, তার মাথায় আঘাত, হাসপাতালে ভর্তি। এটা একা কোনো বিচ্ছিন্ন ক্রাইম নিউজ নয়, এটা নির্বাচনের আগ মুহূর্তে রাজনীতির নিরাপত্তাহীনতার প্রতীক। এই দিনই তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধনে ছিলেন। এ তথ্য ঘটনাটিকে আরও বেশি রাজনৈতিক প্রেক্ষাপটে বসিয়ে দেয়। আর হাদির উপর গুলিবর্ষণ সেটি আরও বড় অভিঘাত। তফসিল ঘোষণার পরদিন ঢাকার দিনের আলোয় একজন সম্ভাব্য প্রার্থী গুলিবিদ্ধ, তার অবস্থা আশঙ্কাজনক, পরে উন্নত চিকিৎসায় স্থানান্তর, এসবই ভোটের মাঠে আতঙ্কের ভাষা। নির্বাচনে মানে যে উৎসব, জনসংযোগ, মত প্রকাশের প্রতিযোগিতা, সেখানে যদি সম্ভাব্য প্রার্থী শব্দবন্ধের সঙ্গে গুলিবিদ্ধ শব্দটি
স্বাভাবিকভাবে জুড়ে যায়, তাহলে বুঝতে হবে রাজনীতির শরীরে আবার ভয় ঢুকছে। এই ভয় শুধু ঢাকায় সীমাবদ্ধ নয়, এটাই আসল বিপদ। পুলিশি গোপন প্রতিবেদনে দেশ জুড়ে টার্গেটেড হামলার আশঙ্কা, সম্ভাব্য প্রার্থীদের ঝুঁকি মূল্যায়ন করে ক্যাটাগরি করে নিরাপত্তা দেওয়ার প্রস্তাব, এসব ইঙ্গিত করে যে রাষ্ট্র নিজেও পরিস্থিতিকে সাধারণ আইন শৃঙ্খলার সমস্যা হিসেবে আর দেখছে না, বরং নির্বাচনী নিরাপত্তার সংকট হিসেবে দেখছে। এমনকি প্রধান উপদেষ্টা নিজেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বলেছেন, স্পেশালাইজড শুটাররা সক্রিয় হয়ে পড়েছে। তার মানে আমরা এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি যেখানে নির্বাচনকে ঘিরে সহিংসতা আর ব্যতিক্রম নয়, সহিংসতার সম্ভাবনাই পরিকল্পনার কেন্দ্রে ঢুকে গেছে। রাষ্ট্র তখন কি করছে? দৃশ্যমানভাবে দেখা যাচ্ছে অভিযান, নির্দেশনা, সতর্কতা, পুরস্কার ঘোষণা, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 চালুর ঘোষণা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচনকে শান্তিপূর্ণ রাখবার কথা। এসব পদক্ষেপ নিঃসন্দেহে জরুরি, কিন্তু প্রশ্ন হলো, এসব পদক্ষেপ কি কেবল প্রতিক্রিয়া নাকি প্রতিরোধের সক্ষমতা? প্রতিক্রিয়া মানে ঘটনার পরে অভিযান, প্রতিরোধ মানে ঘটনার আগেই সক্ষম গোয়েন্দা তৎপরতা, অস্ত্র উদ্ধার, অপরাধীর দ্রুত শনাক্তকরণ, বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সব পক্ষের জন্য সমান নিরাপত্তা ও সমান আইনি আচরণ। এই জায়গায় এসে আরেকটা বড় বাস্তবতা সামনে আসে, অবৈধ অস্ত্রের ছায়া। গণ অভ্যুত্থানের সময় থানা ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদের একটা বড় অংশ এখন উদ্ধার হয়নি। এ ধরনের তথ্য জনমনে বারবার ভয়ের বার্তা দেয়, কারণ মানুষ জানে অস্ত্র যখন সমাজে ঘুরে বেড়ায় তখন রাজনীতি, অপরাধ এক জায়গায় এসে মিশে যায়। এই মিশ্রণই নির্বাচনী পরিবেশকে বিষাক্ত করে। একজন ভোটার যখন ভাবেন ভোট দিতে গেলেই হয়তো রাস্তায় সহিংসতা হবে অথবা প্রার্থী সমর্থকদের সংঘাতে এলাকা উত্তপ্ত হবে, তখন তিনি নিজের নিরাপত্তাকে গণতন্ত্রের চেয়ে বড় করে দেখেন। এটা মানুষের দোষ নয়, এটা রাষ্ট্রের ব্যর্থতার নির্মম ফল। অন্যদিকে একই সময়ে রাজনীতির মাঠে একটা বিশাল ঢেউ উঠতে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা। 25 তারিখে তিনি ফিরবেন। দলীয় ঘোষণায় 25 ডিসেম্বর তিনি লন্ডন থেকে বাংলাদেশে পৌঁছবেন। এ তথ্য প্রকাশের পর কর্মী সমর্থকদের মধ্যে উদ্দীপনা, ঢাকামুখী জনসমাগমের প্রস্তুতি, রাজনৈতিক প্রাণচাঞ্চল্য সবই চোখে পড়বার মতো। রাজনীতিতে প্রতীকী ঘটনা অনেক সময় বাস্তব রাজনীতির চেয়েও শক্তিশালী হয়। দীর্ঘ নির্বাসনের পর প্রত্যাবর্তন, এটা বিএনপির কাছে কেবল সাংগঠনিক নয়, আবেগেরও উৎস। আন্দোলন, মামলা, দীর্ঘ অনুপস্থিতি সব মিলিয়ে দলটির কাছে এটি ঘুরে দাঁড়ানোর মুহূর্ত হিসেবে হাজির হচ্ছে। কিন্তু এখানেও ঝুঁকি লুকিয়ে আছে। একদিকে প্রত্যাবর্তনের উদ্দীপনা, অন্যদিকে সহিংসতার আশঙ্কা। এই দুটো স্রোত একদিনেই ঢাকায় এসে ধাক্কা খেতে পারে। ঢাকায় লাখো মানুষের সমাগম যদি ঘটে, সেটি রাষ্ট্রের জন্য একটি বড় নিরাপত্তা পরীক্ষাও। এই পরীক্ষা শুধু বিএনপির নয়, সরকারেরও। কারণ একটি বড় রাজনৈতিক জমায়েত শান্তিপূর্ণভাবে শেষ হওয়া মানে রাষ্ট্রের সক্ষমতা ও নিরপেক্ষতার প্রমাণ। আর অশান্তি মানে সহিংসতার রাজনীতি আবার কাজ করে এই বার্তা ছড়িয়ে পড়া। যে কোনো অল্প উত্তেজনা, গুজব, উস্কানি বা পরিকল্পিত হামলা ওই দিনটিকে দেশ জুড়ে আতঙ্কে পরিণত করতে পারে। কাজেই এখানে নিরাপত্তা পরিকল্পনা, ট্রাফিক ম্যানেজমেন্ট, চিকিৎসা প্রস্তুতি, গোয়েন্দা নজরদারি সব কিছু এমনভাবে সাজাতে হবে যাতে সেটি দমনমূলক না হয়ে সুরক্ষামূলক হয়। দমনমূলক নিরাপত্তা মানুষকে ভয় দেখায়, সুরক্ষামূলক নিরাপত্তা মানুষকে ভরসা দেয়। এখন প্রশ্ন আসে, রাজনীতির সহিংসতা কি কেবল অপরাধীদের কাজ নাকি রাজনৈতিক প্রকৌশল? বাংলাদেশে আমরা জানি সহিংসতা প্রায়ই কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রতিপক্ষকে ভয় দেখানো, মাঠ ফাঁকা করা, জনমনে অনাস্থা ছড়ানো, নির্বাচন বানচালের শঙ্কা তৈরি করা, অথবা একটি নির্দিষ্ট ধরনের শক্তির চাহিদা বাড়ানো। সহিংসতা যখন ধারাবাহিক হয় তখন তা কেবল আইন শৃঙ্খলার সমস্যা থাকে না, তা হয়ে ওঠে রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন। বিশেষ করে যখন সম্ভাব্য প্রার্থী, আন্দোলনের নেতাকর্মী, নির্বাচনী অফিস
বা জনসমাগম লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা তৈরি হয়, তখন রাষ্ট্রের প্রথম দায়িত্ব হচ্ছে রাজনৈতিক মতপার্থক্যকে সহিংসতায় রূপ দিতে না দেয়া। এই প্রেক্ষাপটে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত একটি মামলায় প্রথম সাক্ষীর ইন ক্যামেরা জবানবন্দি গ্রহণ। মামলাটি কুষ্টিয়ায় হত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ কয়েকজনের বিরুদ্ধে চলছে। বলা হয়েছে বা জানা যায় ওই ঘটনার সময় হানিফ ঘটনাস্থলে বা তার এলাকায় ছিলেন না, এবং সাক্ষীর নিরাপত্তা করতে এখানে বলে রাখা ভালো, নিশ্চিত করতে গোপনে জবানবন্দি নেয়ার পদ্ধতি গ্রহণ করা হয়েছে। অথচ একই ধারণায় একই মামলায় হাসানুল হক ইনুর সাক্ষীর ক্ষেত্রে ক্যামেরা ট্রায়ালের ব্যবস্থা করা হয়নি। এই ঘটনাটি আলাদা করে গুরুত্বপূর্ণ কেন? কারণ রাষ্ট্র একদিকে নির্বাচন করতে চাইছে, অন্যদিকে অতীতের সহিংসতার বিচার প্রক্রিয়া এগোচ্ছে। এ দুয়ের মাঝখানে সাক্ষী, ভুক্তভোগী এবং রাজনীতির মাঠে থাকা সাধারণ মানুষ সুরক্ষার প্রশ্নে সবচেয়ে নাজুক অবস্থায় পড়ে। বিচার যদি বিশ্বাসযোগ্য হয়, নিরাপত্তা যদি সমানভাবে নিশ্চিত হয়, তাহলে সমাজ আস্থা পায়। আর যদি নিরাপত্তা ভেঙে পড়ে, তাহলে বিচার ও নির্বাচন দুটোই প্রশ্নবিদ্ধ হবার ঝুঁকি বাড়ে। এখানে সবচেয়ে বড় কথাটা হলো আস্থা। বাংলাদেশের মানুষ এখন রাজনীতির ভাষণ কম বিশ্বাস করে, বাস্তবের নিশ্চয়তা বেশি খোঁজে। কে কি বলল তার চেয়ে মানুষ দেখে অপরাধী ধরা পড়ল কিনা, অস্ত্র উদ্ধার হলো কিনা, হামলার পর তদন্ত কত দ্রুত এগোয়, মামলা কতটা স্বচ্ছভাবে চলে, এবং সবচেয়ে বড় কথা, আইন কি সবার জন্য সমান। নির্বাচনের আগে নিরাপত্তার প্রশ্নে তাই 3টি কঠিন কাজ একসঙ্গে করতে হবে। 1. অবৈধ অস্ত্র উদ্ধার ও ভাড়াটে অপরাধী চক্রের বিরুদ্ধে দৃশ্যমান ফল। 2. প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের নিরাপত্তার একটি ন্যায্য ও মানসম্মত কাঠামো, যাতে দলভেদে বৈষম্য না থাকে। 3. গুজব, উস্কানি ঠেকাতে সত্য তথ্যের দ্রুত প্রচার এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। নির্বাচনের পথে হাঁটতে হলে আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্র কেবল ব্যালট বাক্স নয়। গণতন্ত্র হলো ভয়হীনভাবে মত প্রকাশ, মাঠে দাঁড়ানোর সাহস এবং রাষ্ট্রের নিরপেক্ষ সুরক্ষা। আজ উত্তরা থেকে বিজয়নগর যে বার্তা আমরা পাচ্ছি, সেটি হলো ভয় আবার রাজনীতির দরজায় কড়া নাড়ছে। আর 25 ডিসেম্বরের মতো বড় রাজনৈতিক মুহূর্ত সামনে রেখে সেই ভয়কে যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে নির্বাচনী মাঠে শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ভয় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে। এই দেশের মানুষ অনেকবার দেখেছে, ভয় দিয়ে সাময়িকভাবে রাস্তা খালি করা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে মানুষই ফিরিয়ে আনে ভারসাম্য, যদি রাষ্ট্র তাকে সুরক্ষা দেয়। তাই আজকের প্রশ্নটা খুব সোজা, রাষ্ট্র কি ভয়কে হারাতে চায়, নাকি ভয়কে পরিচালনা করতে চায়? নির্বাচনের ভবিষ্যৎ এই এক প্রশ্নের রাজনৈতিক বাস্তবতা। সেই রাজনৈতিক বাস্তবতায় মাঠের যে সকল স্লোগান রয়েছে, রাজনৈতিক স্লোগান, সেই রাজনৈতিক স্লোগানের মধ্যে একটি ধর্মীয় স্লোগান, এটি এখন আলোচনা সমালোচনার কেন্দ্রে চলে এসেছে। প্রত্যেকটি রাজনৈতিক দলেরই আলাদা আলাদা একটা স্লোগান থাকে। দুনিয়ার মজদুর এক হও। বামপন্থী যারা রাজনৈতিক দল, তারা এই স্লোগানটাকে তাদের প্রাইম স্লোগান হিসেবে বা প্রধান স্লোগান হিসেবে তারা ব্যবহার করে। আওয়ামী লীগ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জিন্দাবাদ, এটা বিএনপি ব্যবহার করে। এইভাবে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই আলাদা আলাদা স্লোগান রয়েছে। জামাত এবং ইসলামিক যে অন্য সব দলগুলো রয়েছে, অল ইসলামিক পার্টিস, তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগানটিকে তাদের পলিটিক্যাল স্লোগান হিসেবে ব্যবহার করে। কিন্তু আবহমান বাংলায় নারায়ে তাকবীরটি এটি কোনো রাজনৈতিক স্লোগান হিসেবে আমি অন্তত 70-এর দশকে 80-র দশকে দেখিনি। এই দুটো দশক মানে 20 বছর টানা আমি বলতে পারি আমি দেখিনি। এখানে ইটস ওয়ান সর্ট অফ ইনস্পিরেশন, মানুষকে উৎসাহ দেওয়ার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য ইন জেনারেল নারায়ে তাকবীর যে শব্দটি, এটি সার্বজনীনভাবে আমাদের আবহমান বাংলায় 1970 থেকে 1990 পর্যন্ত
ব্যবহৃত হয়ে আসছে। এটি কোনো দলের তাকবীর নয়। যেমন দেখা গেল একটা বিয়ের অনুষ্ঠান, একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান, একটি স্পোর্টস অনুষ্ঠান, যেখানে মুসলমানরা সংখ্যাধিক্য। তো একটি মাহফিল, বিয়ের অনুষ্ঠান হলো বা অন্য কোনো ধরুন জলসা, তো সেখানে যিনি বক্তব্য দিচ্ছেন তার বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে মাশাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো আমাদের কৃষ্টি এবং কালচার, যেটিকে তাহাজিব তমদ্দুন বলা হয় উর্দুতে। তো এগুলো আগে ছিল না, কিন্তু কবি নজরুল মানে আমাদের এই বাংলার সঙ্গে উর্দু, হিন্দি, ইংরেজি, ফার্সি এমনভাবে মিশিয়ে দিয়েছেন যে কোনটা যে আরবি, কোনটা যে বাংলা আর কোনটা যে উর্দু এটা বোঝার উপায় নেই। এই যে সংস্কৃতি, তাহাজিব এবং তমদ্দুন, এটার একটা অঙ্গ হয়ে গেছে, বাঙালি সংস্কৃতির অঙ্গ হয়ে গেছে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এর কারণ হলো শতকরা 90% মুসলমান মানে সে প্রতিদিন আল্লাহু আকবার শুনছে 5 বার করে, মানে 5 বার আজানের মধ্যে সে আল্লাহু আকবার শুনছে, নামাজের মধ্যে আল্লাহু আকবার শুনছে, তেলাওয়াতের মধ্যে আল্লাহু আকবার শুনছে। অর্থাৎ ঘুরে ফিরে 18 কোটি মানুষ ইচ্ছায় অনিচ্ছায়, জানতে অজান্তে অন্ততপক্ষে 100 বার প্রতিদিন তাকে আল্লাহু আকবার শব্দটি শুনতে হচ্ছে। আমাদের এই সংস্কৃতির কারণে মাইকে আজান হচ্ছে, মাহফিল হচ্ছে, গ্রামে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, তারপরে মসজিদে যারা যাচ্ছে তারা তো আরো অনেক বেশি, মোর দ্যান 100 টাইমস সেজদার সময়, রুকুতে ওঠার সময় আল্লাহু আকবার যে শব্দ, এই শব্দের সঙ্গে তারা শুনছে। ফলে এটা এরকম রিদম তৈরি করেছে মানুষের মনে। এটা কোনো রাজনৈতিক স্লোগান হতে পারে না, এটা একটা সার্বজনীন সংস্কৃতি, জীবনের অঙ্গ হয়ে গেছে। বসন্তে যেমন কোকিলের শব্দ অনিবার্য, তারপরে মেঘমুক্ত আকাশে সূর্যের আলো যেভাবে অনিবার্য, মেঘমুক্ত আকাশে পূর্ণিমার আলো যেভাবে অনিবার্য, তেমনি শতকরা 90% মুসলমানদের জীবনে আল্লাহু আকবার যে শব্দটি, এই শব্দটি একটা সার্বজনীন শব্দে পরিণত হয়েছে। এখন এই শব্দের সঙ্গে আবার অতিরিক্ত নারায়ে তাকবীর। তো নারায়ে তাকবীর মানে জোরে বলো বা জোরে মানে আওয়াজ তুলো, একত্রে আওয়াজ তুলো, এরকম একটা শব্দ নারায়ে তাকবীর। তো এই তাকবীর মানে আপনাকে যে কোনো একটা বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলতে বলা হয়েছে যে এই জিনিসটা বলো, আহ্বান। কি সেটা? আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ সর্বশক্তিমান। এটা হলো প্রথমত মুসলিম কৃষ্টি কালচার, এবং মুসলিম কৃষ্টি কালচারের সঙ্গে এই শব্দটি বাংলা হয়ে গেছে এখন। মানে আপনি যদি বলেন অনেক মানুষকে, তারা আল্লাহু আকবার জানে না, বাংলাদেশে এরকম কোনো মানুষ নেই, কিন্তু আল্লাহু আকবার নিয়ে যদি আপনি বলেন যে আল্লাহ তো আরবি শব্দ, আল্লাহ অর্থ কি, আকবর শব্দের অর্থ কি, কেউ বলতে পারবে না। খুব অল্প মানুষ, হাতে গোনা খুব অল্প মানুষ এটার ব্যাখ্যা দিতে পারে। কিন্তু বাংলা ভাষী, এমনকি যারা পাহাড়ি রয়েছেন, তারাও এই শব্দটির সঙ্গে পরিচিত। এবং এইভাবে বাংলাদেশের অন্য কোনো শব্দ, মানে আল্লাহু আকবার যে শব্দটি, এই শব্দটি যত বেশি শোনা হয়, যত বেশি বলা হয়, আর যত বেশি উচ্চারিত হয়, বাংলাদেশে অন্য কোনো শব্দ এইভাবে উচ্চারিত হয় না প্রতিদিন। এমনকি যদি আপনি বলেন মা, বাবা, খাবো, ভাত, এই শব্দগুলো আল্লাহু আকবারের মতো প্রতিদিন এইভাবে 18 কোটি মানুষের সামনে এত উচ্চারিত হয় না। তো যেই জিনিসটি আপনার জীবনের সবচেয়ে বেশি উচ্চারিত হয়, বেশি ব্যবহৃত হয়, ওটা আপনার জীবনের অঙ্গ, সংস্কৃতির অঙ্গ, সাহিত্যের অঙ্গ, ওটাই আপনার জীবন। তো সেই দিক থেকে আল্লাহু আকবার আপনি যেভাবে বলেন না কেন, বাংলাদেশের সাহিত্য এবং সংস্কৃতিতে এটি একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে, আমাদের জীবনের অন্য যে কোনো শব্দের মতো। এখন আসেন যে এটা নিয়ে আমরা ইদানিং অ্যালার্জি দেখাচ্ছি, ভালো কথা। যেমন একটা সময় মুক্তিযুদ্ধের সময় এই জয় বাংলা শব্দটি এরকম অনিবার্য হয়ে পড়েছিল বাঙালি সংস্কৃতির কারণে, যুদ্ধের প্রয়োজনে, মানুষের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষার
প্রয়োজনে জয় বাংলা শব্দটি অনিবার্য হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের বাড়াবাড়ি, আওয়ামী লীগের এই জয় বাংলা শব্দটি নিয়ে টানাটানি এবং এই শব্দটিকে ওন করার কারণে দেখা গেল আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছে এরকম একটা নিখাত, খাঁটি, তদ্ভব বা তৎসম বাংলা, সেই প্রমিত বাংলার একটি শব্দ নিয়ে মানুষের অ্যালার্জি। জয় বাংলা মানে আওয়ামী লীগ, জয় বাংলা মানে খারাপ, জয় বাংলা মানে শেষ করে দেওয়া, জয় বাংলা মানে একেবারে কবরে পাঠিয়ে দেওয়া। তো এরকম আল্লাহু আকবার যে শব্দটি, এই শব্দটির অনিবার্যতা, এই শব্দটির সার্বজনীনতা, এটি যখন ধড়িবাজ, ধান্দাবাজ রাজনৈতিক কর্মে, তারপরে বিভিন্ন মাহফিলে, বিশেষ করে যেখানে ওয়াজের নামে মানে অনেক কিছু হয়, যেমন ডিজে হয়, মানে যারা ডিজে গান গাচ্ছে ওয়াজের ময়দানে, জিকির করছে, আস্কার করছে, তার প্রতিপক্ষ আবার তাদেরকে ডিজে বলছে। আবার অন্য পক্ষে যারা ওয়াজের নামে ওহাবিবাদ ছড়াচ্ছে তাদেরকে বোঝায় কাফের, মুনাফেক ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত জায়গাতে যেখানে বিতর্ক তৈরি হচ্ছে, সেখানে যখন আল্লাহু আকবার শব্দটি উচ্চারিত হয় তখন এটার মর্যাদা হানি হয়, সম্মান হানি হয়। এখানে ধর্মীয় ভাবগাম্ভীর্য, মানে আল্লাহু আকবার শব্দটা এমন, সুবহানাল্লাহ, তারপরে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই শব্দগুলোর একটা ধর্মীয় গুরুত্ব এবং মর্যাদা রয়েছে। এটা বিশাল ব্যাপার। কিন্তু তার বাইরেও আমাদের মধ্যে একটা সময় যেমন দেখা গেল, আমি এটা 70 দশকের প্রথম দিকে দেখেছি, 75-76 সন পর্যন্ত, এরপরে এটা এতটা নয়। সেটা হল ইয়া আলী, মানে আল্লাহু আকবার যেভাবে সার্বজনীন, ইয়া আলী মানে দেখা গেল কিছু হইলে মানুষের মধ্যে ইয়া আলী এই কথা বলে তারা ঝাঁপিয়ে পড়তে এসছে, মানে রিদম অফ এনার্জি, শক্তি যোগানোর একটা মাধ্যম। ইয়া আলী, জোরে টান দিতেছি ইয়া আলী। তো ইয়া আলীর যে জিনিসটা এখন কমে গিয়ে সেই জায়গাটাতে আসলে আল্লাহু আকবার আমাদের এখানে একটা সার্বজনীন শব্দে পরিণত হয়ে গেছে। এখন সেই সার্বজনীন শব্দটা যখন মন্দ মানুষের মুখে উচ্চারিত হয়, যার বিরুদ্ধে জেনার অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, ব্যভিচারের অভিযোগ আছে, ধড়িবাজের অভিযোগ আছে, লোক ঠকানোর অভিযোগ আছে, ধান্দাবাজির অভিযোগ আছে, মুনাফিকের অভিযোগ আছে, যুদ্ধাপরাধের অভিযোগ আছে, তো তাদের মুখে যখন এটা বেশি বেশি উচ্চারিত হয়, আর তারা যখন এরকম একটি সার্বজনীন শব্দ তারা ওন করতে চায় যে এটা আমাদের সম্পত্তি, কিংবা সাধারণ মানুষ না বুঝে যখন এইরকম একটা মূল্যবান, এরকম একটা সুন্দর একটা কালচার, এর কারণ হলো মানে একটি শব্দ দীর্ঘদিন ধরে একটি মানে সম্প্রদায়কে শত শত বছর ধরে বা যুগের পর যুগ ধরে ঐক্যবদ্ধ রাখতে পারে বা মানুষের কাছে সেম মেসেজ দিতে পারে, এরকম শব্দ কিন্তু খুব অল্প আছে। যেমন পানি, মা, বাবা, এই শব্দগুলোর একটা সার্বজনীনতা আছে, সমস্ত মানুষকে একত্র করে ফেলে। কেউ যখন জোরে বলে মা গো, আব্বা গো, বাবা গো, এই যে একটা আকুতি মুহূর্তের মধ্যে আশেপাশে যত মানুষ রয়েছে সব মানুষের মধ্যে মানে এই শব্দের যে দ্যুতি ছড়িয়ে পড়ে। যদি আপনি আর্তের মতো চিৎকার করেন মা গো, সবাই বলবে যে বিপদে পড়েছে। খুশিতে বলে যে ওরে আমার মা গো, আনন্দে আছেন। তেমনি আল্লাহু আকবার শব্দটাও মানে একটা ভাষাতে এরকম মানে খুব অল্প শব্দ, পৃথিবীর সবচেয়ে রিচ যে মানে ভাষাগুলো আছে সেখানেও এরকম আসলে 100-র মতো শব্দ আপনি পাবেন না যেগুলো সার্বজনীনভাবে মানুষের মধ্যে উদ্দীপনা তৈরি করে, উৎসাহ তৈরি করে, ইতিবাচক ধারা তৈরি করে। তো সেই দিক থেকে আল্লাহু আকবার এমন একটা শব্দ যেটি মানুষকে শুধুমাত্র ইন্সপায়ার্ড করে। সেই শব্দটি জামাতের সম্পত্তি হতে পারে না। ফার্স্ট থিং হলো জামাতের সম্পত্তি হতে পারে না। এর কারণ হলো, সত্য মিথ্যা আমি জানি না, বাট যেটা দেখলাম ইউটিউবে বা সোশ্যাল মাধ্যমে, এবছর সেনাবাহিনীর যে সকল প্যারা ট্রুপার প্লেন থেকে 16 ডিসেম্বর তারিখে যুদ্ধ বিমান থেকে তারা ঝাঁপ দিয়েছেন সেই আকাশ থেকে। তো সেই যে প্যারা যারা ট্রুপার তারা সেখান থেকে ঝাঁপ দেওয়ার আগে সম্মিলিতভাবে আল্লাহু আকবার বলেছেন। তো সেই আল্লাহু আকবার বলতে গিয়ে হয়তো তারা ইন্সপায়ার্ড হয়েছেন, বা যে মহাশূন্য বা শূন্যে তারা, শূন্য থেকে তারা জমিনের দিকে আসছেন, ওখানে আসলে আল্লাহ ছাড়ার কারো নাম মনে আসে না। ওই জায়গাতে আপনি গিয়ে দেখেন আল্লাহর নামই মনে আসবে, আপনার বাবার নাম মনে আসবে না। তো যা হোক, নিয়ে তো সেখান থেকে তারা ঝাঁপ দেওয়ার আগে, প্যারাশুট নিয়ে ঝাঁপ দেওয়ার আগে তারা আল্লাহু আকবার বলেছেন। এটা নিয়ে ট্রল হচ্ছে যে ওখানে সব জামাতি
লোকজন ঢুকে গেছে, সবাই জামাত, এখন সেনাবাহিনীর মধ্যে জামাত ঢুকে গেছে। তো এই বিষয়গুলো নিয়ে মূলত আমার যতটুকু দায়িত্ব ততটুকু বললাম আল্লাহ আকবার শব্দ নিয়ে। কিন্তু এখানে যারা এই কর্মকাণ্ড করেন তাদেরকেও কিন্তু বুঝতে হবে। আপনি দেখবেন ভারতীয় চলচ্চিত্রে পাকিস্তান আর্মির কতগুলো ছবি ছাপানো হয়েছে, মানে পাকিস্তান আর্মি, পাকিস্তানের যে সমস্ত সন্ত্রাসী লোকজন, তো আর্মিদের একটা বিশেষ স্টাইলে, হেয়ার স্টাইলে দাড়ি থাকে। এই আমাদের দেশে জামাতরা যেভাবে দাড়ি রাখে ঠিক ওইরকম ছোট ছোট দাড়ি, এক মুষ্টির চেয়ে কম। এরপর ক্লিন শেভ, মানে এই জায়গাতে এইভাবে দেখেন এই পর্যন্ত, মানে একদম শেভ করা থাকে, মোজটা কামানো থাকে। আমি সাধারণত আমি হাত দিয়ে বুঝাই না, বাট আপনাদের বোঝার জন্য বুঝালাম। তো এইভাবে হিন্দি চলচ্চিত্রে পাকিস্তান আর্মির যারা এরকম দুষ্ট লোক তাদেরকে বোঝানোর জন্য এরকম ক্লিন শেভ করা দাড়ি, মানে খণ্ডিত দাড়ি, মোজ থাকে না, তো এরকম দাড়ি। আর যারা সন্ত্রাসী তাদের লম্বা একটু দাড়ি থাকে বা তাদেরও মোজ থাকে না, এবং ওরকম ক্লিন শেভ করা, গালের অংশটা তারা কামিয়ে ফেলে, আর চোখে সুরমা দেওয়া থাকে, টুপিও দেওয়া থাকে, আর ওই হিজাবের মতো একটা রুমাল দেওয়া থাকে। এবং এইগুলো করে মানে ভারতীয় চলচ্চিত্রে যেটা কাজ করেছে, মুসলমানদেরকে একটা সন্ত্রাসী বানানোর জন্য গ্লোবালি তারা যে ন্যারেটিভটা তৈরি করেছে এটা কিন্তু ওয়েস্ট খেয়েছে। এখন ওই ধরনের কোনো পোশাক, ওই ধরনের কোনো ড্রেস আপ, ওই ধরনের কোনো মানে যাকে বলা হয় হেয়ার স্টাইল, বিয়ার্ড স্টাইল, দাড়ির স্টাইল, এগুলো যখন থাকে, সেটা সেনাবাহিনীর হোক, পুলিশ বাহিনীর হোক, জনগণের হোক, আমরা এই পশ্চিমা যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে আমরা ঠিক সেই ন্যারেটিভের মধ্যে পড়ে যাই। ইদানিং আমাদের মধ্যে বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে চলচ্চিত্রে যাদেরকে যেভাবে নেতিবাচক অর্থে উপস্থাপন করা হয়েছে, ঠিক সেই দৃশ্যটাই এখন আমাদের অনেক সরকারি স্পর্শকাতর যে জায়গাগুলো, সেখানে কর্মকর্তাদের মধ্যে দেখা যাচ্ছে। মেয়েদের মধ্যে অনেক হিজাব পরা দেখা যাচ্ছে। এখন আপনি প্যান্ট পরবেন, একটা মেয়ে প্যান্ট পরার পরে আপনার মানে মেয়েদের যে জিনিসগুলো তাদেরকে পর্দার মধ্যে রাখতে বলা হয়, সেটা ছেলেদেরও, মানে ছেলেদের বা মেয়েদের যে অংশগুলো মানে যাদের অপোজিট সেক্স, মানে আমি যদি পুরুষ হই তাহলে নারীর ক্ষেত্রে, আর আমি যদি নারী হই তাহলে পুরুষের ক্ষেত্রে যে পর্দার কথা বলা হয়েছে, সেই পর্দার মধ্যে কতগুলো অর্গ্যান রয়েছে, সেক্স অর্গান। যেমন পুরুষের চোখ এবং ঠোঁট, নারীরও চোখ এবং ঠোঁট তার অপোজিট সেক্সকে মারাত্মকভাবে আকর্ষণ করে। তো কাজেই ঠোঁট এবং চোখকে সংযুক্ত রাখতে বলা হয়েছে। এরপরে পুরুষের সিনা বা বুক, ধরেন আপনার খুব মাসেল, হাতের পেশি, তারপরে সিনা, অনেক পুরুষ দেখেন খুব উঁচু হয়ে থাকে, তো সেখানে আপনার পোশাক এরকমভাবে হবে যেন এই দৃশ্য দেখে কোনো নারীর মনে কামনা না জাগে। নারীদেরও একই অবস্থা। নারীদের যে স্তন্য রয়েছে সেটাকে আপনি খুবই উঁচু করে প্রসারিত করে পুরুষের সামনে ঘোরাফেরা করলেন। আপনার জিনিস আল্লাহ দিয়েছে, আপনি আপনার মতো হেফাজত করেন, আপনার জায়গা মতো রাখেন, বা যার জন্য প্রয়োজনীয় তার জন্য আপনি সেই কাজগুলো করেন। কিন্তু এটা সার্বজনীন, আপনাকে সেই স্তন্য দেখাতে হবে, আপনাকে বুকের পেশি দেখাতে হবে, সবাইকে হাতের মানে পেশি দেখাতে হবে, এবং এটা দেখানোর জন্য আপনি এমন গেঞ্জি পরবেন যাতে দেখা যায়। তো এটা অনেক নারী দেখে নারীর মনে যদি কামনা জাগে, এটাই আসলে পর্দা করতে বলা হয়েছে। এরপর আপনি আসেন আপনার তলপেট, তলপেট, নাভি, সেটা নারী এবং পুরুষ উভয়ের জন্য। এখানে দেখুন পুরুষও নাভি দেখাচ্ছে, এবং নাভি দেখানোর পর নাভির নিচে তার যে লোমগুলো রয়েছে, পশমগুলো রয়েছে, সেগুলো দেখানোর একটা প্রবৃত্তি পুরুষদের মধ্যে এসে গেছে। তারপর নিতম্ব দেখানো, পুরুষ পিছন দিক থেকে ছবি দেখাচ্ছে, নারীও নিতম্ব দেখাচ্ছে। এরপরে নারী তার এমনভাবে পোশাক আশাক পরছে, এখন অনেক নারী প্যান্ট পরছে, টাইটস পরছে, যেন তার যে যৌনাঙ্গটি এটা স্পষ্টভাবে তার যে ত্রিভুজ অঙ্গটি এটি বোঝা যায়, আপনি যেন বুঝতে পারেন যে ওটার আকৃতি কেমন। এইভাবে নারীরা তাদেরকে প্রদর্শন করছে। আর পুরুষরাও এখন দেখা গেল যে আগে পুরুষরা দুটো জায়গা পরতেন, এবং তারা তাদের অন্ডকোষ এবং লিঙ্গ এমনভাবে রাখতেন যেন প্যান্ট পরলে বসলে তাদের কোনো অবস্থাতে যেন দেখা না যায়। আর এখন কি হলো, সেই শাহরুখ খানের মতো উল্টো জিন্স প্যান্ট পরছে, এবং তারা তাদের যে পুরুষাঙ্গ, সেই পুরুষাঙ্গটা উল্টো দিকে দিয়ে দিচ্ছে যেন সেটা ফুলে থাকে, দেখে যেন বুঝতে পারে আপনার ওই অঙ্গটি কত বড় এবং কতটা শক্তিশালী। এবং আপনার অন্ডকোষটিও যে বড় সেটা বোঝানোর জন্য কিন্তু আপনি সেভাবে এলোমেলো করে দিচ্ছেন। এটা ইদানিং এই জিনিসটা শুরু হচ্ছে, ভ্রষ্টাচার শুরু হচ্ছে। তো সেই দিক থেকে আমি মনে করি যে আপনি যদি হিজাবি হতে চান,
মানে তাহলে আপনাকে ওই মূল ব্যাপার হলো যে আপনি প্যান্ট শার্ট পরছেন, নিতম্ব খুব দেখা যাচ্ছে, স্তন্য দেখা যাচ্ছে, স্তন্য আপনি প্রদর্শন হচ্ছেন, আপনি হাঁটছেন, ওগুলো কাঁপছে, মানুষ দেখছে, আর মাথায় আপনি চুল ঢাকার জন্য একটা হিজাব পরে আসলেন। এটা ওই যে মিয়া খলিফা বা ওই যে ধরনের লোকজন মানে ইসলামকে ছোট করার জন্য যে ভিডিওগুলো, পর্ন ভিডিওগুলো আমাদের এখানে খুব ভাইরাল হয়ে গেছে, ঠিক ওই রকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে আমাদের এই সমাজে, এবং অনেক নারী এবং অনেক পুরুষ এই কাজগুলো করছেন দায়িত্বপূর্ণ পদে থেকে। যার যেটা করা উচিত না তার সেই যে কাজগুলো করছেন, ফলে কি হলো, ধর্মকর্ম নিয়ে যারা সমালোচনা করেন তাদের এই বিষয়গুলো নিয়ে সমালোচনা করার জন্য আরও বেশি সুযোগ হয়ে যাচ্ছে। আশা করি আমার এই বক্তব্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নির্বিকার চিত্রে আমি কথা বলার চেষ্টা করেছি, সেটা যেন আমি আমার পরিবারে, আমার সংসারে, আমার অফিসে, আমার কর্মে আমি অনুসরণ করতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জিনিসগুলো আপনাদের জন্য কল্যাণ করা হয়, আপনাদের জন্য নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।